ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দেই। বুলিয়ান অ্যালজেব্রা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শুরুতেই যে বুলিয়ান অ্যালজেব্রা পড়ব, তো এই বুলিয়ান অ্যালজেব্রা এটা জর্জ বুলি সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা আর কি প্রচলন করেন। তো আমরা জানি যে কম্পিউটার শুধুমাত্র শূন্য এবং এক বোঝে, এছাড়া আর কিছু বোঝে না। তো বুলিয়ান অ্যালজেব্রা এই শূন্য এবং একের মাধ্যমে বেশ কিছু লজিক গেট বা এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো সেগুলো আমরা করব। তার আগে দেখে নিই যে বিগত বিসিএস কি কি প্রশ্ন আসছে। দেখেন নিচের কোনটি সার্বজনীন ও লজিক গেট 45 বিসিএস আসছে। এখানে অপশনগুলো আছে, এগুলো আপনারা পরে প্র্যাকটিস করে নেবেন। এখানে বলছে যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট শূন্য শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক এক তার নাম, মানে সকল ইনপুট লজিক এক দিলে আউটপুট শূন্য হয় কোন লজিক গেটের। এখানে অর আছে, ন্যান্ড আছে, অ্যান্ড আছে, আর উপরে কোনোটি নয়। এটা এক্সপ্লেনেশন বিসিএস আসছে। এরপর দেখেন এক্সপ্লেনেশন বিসিএস আরেকটা প্রশ্ন আসছে যে নিচের কোনটি সঠিক। এখানে বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে, এখানে 5টা উপপাদ্য দেওয়া আছে। এই 5টা উপপাদ্যের মধ্যে কোনটা সঠিক সেটা বের করতে বলছে। 38তম বিসিএস এখানেও দেখেন আবার ওই বুলিয়ান উপপাদ্যগুলো থেকে আসছে। আসলে আমাদের এত উপপাদ্য তো মনে রাখাটা টাফ, আমরা এত উপপাদ্য মনে রাখতে পারবো না। তো এগুলো কিভাবে আমরা সলভ করব সেই টেকনিক গুলো আমরা শিখবো। 38তম বিসিএস আরো একটা প্রশ্ন আসছে যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট এক যখন সব ইনপুট শূন্য হয়, অর্থাৎ সব ইনপুট শূন্য দিলে আউটপুট এক হয় কোন গেটের, অর গেট, ন্যান্ড গেট নাকি অ্যান্ড গেটের। 35তম বিসিএস এরকম একটা প্রশ্ন আসছে যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট শূন্য হয় যখন এর সকল ইনপুট লজিক সমান হয়। উক্তিটি কোন গেটের জন্য সত্য, মানে কোন গেটে যে সব ইনপুট লজিক যদি সমান হয় তাহলে আউটপুট শূন্য, সেটা কোন গেটে। এখানে অপশন ছিল, আমরা এখান থেকে আমরা অ্যান্সার করতাম। 36তমতে আসছে দেখেন বুলিয়ান উপপাদ্য দিয়ে যে নিচের কোনটি সঠিক। এই হচ্ছে আমাদের বিগত সালের প্রশ্ন। তার মানে আমরা বুঝতেছি যে এই বুলিয়ান উপপাদ্য থেকে বা বুলিয়ান অ্যালজেব্রা বা লজিক গেট থেকে বিসিএস এ একটা করে প্রশ্ন আসে। এখানে জাস্ট আপনারা আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন, এই ক্লাসটুকু করলেই এখান থেকে আপনারা 1 মার্ক ইজিলি অ্যান্সার করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আমি চেষ্টা করবো আপনাদেরকে একদম সহজভাবে সবকিছু বুঝিয়ে দেওয়ার। এই যে বুলিয়ান অ্যালজেব্রা ধরে কথা বলতেছে, এটা আসলে জর্জ বুলি নামে একজন বিজ্ঞানী সর্বপ্রথম আবিষ্কার করেন। আমরা জানি কম্পিউটার শুধুমাত্র শূন্য এবং এক এই দুইটা বোঝে। বিদ্যুৎ আছে নাকি বিদ্যুৎ নাই, বিদ্যুৎ থাকলে অন, বিদ্যুৎ না থাকলে শূন্য। এই শূন্য এবং এক বোঝে। তা আমরা যে লজিক গেট গুলো, আমরা যে ইলেকট্রনিক যে সার্কিট গুলো আছে, এই যে একটা কম্পিউটার চলতেছে, আপনার মোবাইল চলছে, এখানে অনেক সার্কিট আছে। এই সার্কিট গুলো কিভাবে চলে সেটা হচ্ছে এই বুলিয়ান উপপাদ্য ব্যবহার করে সার্কিট গুলো তৈরি করা হয়। তো আমাদের এত কিছু জানার দরকার নেই, আমাদের পরীক্ষার প্রশ্নে যা আছে ততটুকু জানার জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই শিখবো। তো বুলিয়ানের ধ্রুবক এবং চলক সব এই শূন্য এবং একই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। শূন্য এবং এক, শুধুমাত্র শূন্য এবং এক হবে। বুলিয়ানের ধ্রুবক বা চলক যাই হোক না কেন সেটা শূন্য এবং এক, এছাড়া আর কিছু হইতে পারবে না। আরেকটা জিনিস সেটা হইল এই শূন্য এবং এক একটা আরেকটার হচ্ছে পূরক। শূন্য এর পূরক হলো এক, একের পূরক হলো শূন্য। শূন্য এর পূরক এক, একের পূরক হলো শূন্য। তার মানে শূন্যের উপর যদি আমি এরকম একটা ড্যাশ চিহ্ন দিই বা শূন্য বার লিখি বা শূন্য প্রাইম লিখি, অথবা বা আমি এইভাবে লিখি, এটার মান হচ্ছে ওয়ান। আবার ওয়ানের উপর যদি প্রাইম দেই বা ওয়ান প্রাইম বা ওয়ান বার, এটার মানও হবে তখন শূন্য, মানে একটা আরেকটার পূরক। শূন্য একটা আরেকটার পূরক। আসতে শোনা যায়? সবারই কি সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম কি সবারই হচ্ছে? ওকে, সামি আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, লিভ নিয়ে আরেকবার জয়েন করেন প্লিজ। ওকে, ধরেন শূন্যের উপর দুইবার এরকম দুইবার প্রাইম আছে, দুইবার বার আছে, তাহলে শূন্যের উপর একবার বার থাকলে তার মান হয়ে যায় ওয়ান, তার উপরে প্রাইম। আবার হচ্ছে কি, ওয়ানের উপর প্রাইম মানে ওয়ান প্রাইম মানে শূন্য। মানে দুইবার যদি এরকম ড্যাশ চিহ্ন থাকে বা দুইবার যদি এখানে বার চিহ্ন থাকে তখন এর মান হবে শূন্য। একই রকম ভাবে ওয়ানের উপর যদি দুইবার থাকে তার মানও শূন্যই হবে। যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাস সব শূন্য এবং এক নিয়েই, শূন্য এবং একেরই সব খেলা। আশা করি সবাই বুঝতে পারবো, সহজই হবে। বুলিয়ান অ্যালজেব্রা কিছু যোগ আর গুণ সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা যেহেতু শূন্য এবং এক নিয়েই সবকিছু এখানে বুলিয়ান অ্যালজেব্রায়, তাহলে শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্য এবং এক যোগ করলে এক হয়,
1 এবং 0 যোগ করলে 1 হয়, 1 এবং 1 যোগ করলে একই হয়। এটা হলো বুলিয়ান যোগের নিয়ম। 0 এবং 0 যোগ করলে 0, 0 1 1 হবে, 1 0 1 হবে, 1 আর 1 যোগ করলে 1 হবে। অনেকে বলবেন যে 1 আর 1 যোগ করলে 1 হয় কিভাবে? বুলিয়ান অ্যালজেব্রাতে 0 এবং 1 ছাড়া আর কোনো কিচ্ছু নাই। 0 এবং 1 ছাড়া আর কোনো কিছু নাই। এজন্য 1 আর 1 যোগ করলে একই হয়। এটা হলো যোগের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে কি হয়? 0 এবং 0 গুণ করলে 0 হবে, 0 এবং 1 গুণ করলে 0 হবে, 1 এবং 0 গুণ করলে 0 হবে, আর 1 এবং 1 গুণ করলে 1 হবে। ব্যাস এটা 1 হবে। এটা হলো গুণের ক্ষেত্রে। আমরা এটা একটু মনে রাখবো। এমনিতেই মনে রাখা যায়। 0 0 যোগ করলে তো 0 হয়। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। শুধুমাত্র 1 আর 1 যোগ করলে 1 হয়। এটা এক্সট্রা ভাবে মনে রাখতে হচ্ছে। আর এগুলো তো আমরা জানি যে 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়। 0 0 0 0 1 0 1 0 0 হবে। আর 1 আর 1 গুণ করলে একই হয়। এটুকু মনে রাখতে পারলে লজিক গেট বলেন আর বুলিয়ান উপপাদ্য বলেন, সবকিছুই আপনার কাছে একদম পানির মতো সোজা হয়ে যাবে। আমরা কিছু বুলিয়ান উপপাদ্য দেখছি। আমরা এখন কিছু বুলিয়ান উপপাদ্য দেখি। দেখেন a প্লাস 0 যদি হয় এর মান কি হইতে পারে? এ হলো বুলিয়ানের একটা চলক। এ একটা চলক। এর মান কি হইতে পারে? এর মান 0 হইতে পারে, এর মান 1 ও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখন আমি যদি a সমান 1 ধরে নেই, a সমান 1 ধরি, তাহলে দেখেন তো কি হয়? 1 প্লাস 0 সমান 1 হবে। আমি যদি a সমান 0 ধরি, তাহলে কি হয়? 0 প্লাস 0 সমান 0 হচ্ছে। তার মানে এটার ফলাফল হচ্ছে আমি এর মান কি ধরছি সেটা নির্ভর করছে, সেটাই হবে। এর মান যা ধরবো এখানে ফলাফল তাই হবে। তাহলে আমরা বলতে পারি a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। এই একটা বুলিয়ান উপপাদ্য। এগুলো হচ্ছে মৌলিক উপপাদ্য, বুলিয়ানের মৌলিক উপপাদ্য। a প্লাস 0 মানে a। কেন? এর মান 1 ধরলে 1ই হয়, এর মান 0 ধরলে 0ই হয়। তার মানে এর মান যা অ্যান্সারও তাই। এই জন্য a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। আচ্ছা, আমরা যদি লিখি a প্লাস 1 তাহলে কি হবে? a প্লাস 1 কি হবে? আপনাদের কি মনে হয় বলেন তো দেখি? a প্লাস 1 সমান a হবে নাকি 1 হবে নাকি 0 হবে? কি হতে পারে? দেখেন আমরা যদি এখানে a সমান 1 ধরি, a সমান 1 ধরি, কি হয় দেখেন তো? 1 প্লাস 1, আমরা জানি 1 প্লাস 1 মানে 1। আমরা যদি a সমান 0 ধরি, আমরা যদি a সমান 0 ধরি, তাহলে 0 প্লাস 1 সমান কি হচ্ছে? 1 হচ্ছে। এর মান যাই হোক না কেন এর ফলাফল সবসময় 1। তাহলে a প্লাস 1 মানে 1। এখন এগুলো কি আমাদের মুখস্থ রাখা সম্ভব? না, এগুলো মুখস্থ রাখা সম্ভব না। কিন্তু আমরা এটা মুখস্থ রাখতে পারি, এর মান 1 ও হইতে পারে, 0 হইতে পারে। আমরা এর মান 1 এর মান 0 বসিয়ে তো পরীক্ষার হলে এটা টেস্ট করতে পারবো যে কি আসে। 1 আসতেছে। এর মান 1 হলে 1, 0 হলে 1, তাহলে 1 হবে। a প্লাস 1 মানে 1। আচ্ছা, আমরা আরেকটা দেখি। ধরেন a প্লাস a প্রাইম সমান কি হবে? a প্লাস a প্রাইম মানে আমরা যদি এর মান 0 ধরি, তাহলে a প্রাইমের মান কত হবে? 0 প্রাইম মানে 1। তাহলে a সমান যদি 0 ধরি তাহলে a প্রাইমের মান হচ্ছে 1। তার মানে 0 প্লাস 1 সমান হচ্ছে 1। 0 প্লাস 1 সমান কি? 1। আবার যদি আমরা a সমান 1 ধরি, তাহলে a প্রাইম কত হবে? মানে 1 প্রাইম সমান 0। a সমান যদি 1 ধরি তাহলে a এর মান হচ্ছে 1 প্লাস a প্রাইমের মান তখন হবে 0, তখন হচ্ছে 1। তার মানে a প্লাস a প্রাইমের মান, এর মান 0 হোক আর 1 হোক, ফলাফল আসতেছে কি? 1। এর মান 0 হোক আর 1 হোক, যাই হোক না কেন এর ফলাফল আসতেছে 1। তাহলে a প্লাস a প্রাইম ইজ ইকুয়াল টু 1। a প্লাস a প্রাইম সমান কত হচ্ছে? 1 হচ্ছে মান। তাহলে আমাদেরকে আমরা যে উপপাদ্য, এখানে 3টা মৌলিক উপপাদ্য দেখলাম। একটা হচ্ছে a প্লাস 0 সমান a, একটা শিখলাম a প্লাস 1 সমান 1, আর একটা শিখলাম a প্লাস a প্রাইম সমান 1। তাহলে 3টা উপপাদ্য শিখলাম। এগুলো মনে না থাকলে কোনো সমস্যা নেই। আমরা a এর মান 0 বা 1 ধরে আমরা টেস্ট করে দেখতে পারি কি আসে। যেটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে তাহলে এবার একটু আমরা গুণের ক্ষেত্রে দেখি। চলেন গুণের ক্ষেত্রে দেখি। ধরেন a ডট a,
এ ডট এ সমান কি হবে? আপনারা এ এর মান যদি 1 ধরেন, 1 ধরলে 1.1 তাহলে 1 আসতেছে। আবার এ এর মান যদি 0 ধরেন তাহলে 0.0 তখন 0 আসতেছে। তার মানে এই যে একবার 1 আসতেছে একবার 0 আসতেছে। যখন এ এর মান 1 ধরতেছেন অ্যান্সার 1, এ এর মান 0 ধরতেছেন অ্যান্সার 0। তার মানে এ ডট এ মানে হলো এ। এ ডট এ মানে হলো এ। একই রকম ভাবে যদি আমি লিখি এ ডট 1 সমান কি হবে? এ ডট 1 আমরা যদি এ সমান 1 ধরি, এ সমান যদি 1 ধরি তাহলে কি হবে? 1.1 সমান 1। আবার যদি আমরা এ সমান 0 ধরি তাহলে 0.1 তাহলে 0। এখানেও দেখেন এর মান যদি 1 ধরি তাহলে 1 আসতেছে, এর মান যদি 0 ধরি তাহলে 0 আসতেছে। তার মানে এ ডট 1 মানেই হচ্ছে এ। এ ডট 1 মানেই এ। একই রকম ভাবে যদি আসে এ ডট 0 তাহলে কি হবে? এ ডট 0 তাহলে কি হবে? দেখেন এর মান যদি আমরা 1 ধরি, এ সমান 1 যদি ধরি তাহলে 1.0 তখন 0 আসতেছে। আমরা যদি এ সমান 0 ধরি তখন 0.0 তখনও 0 আসতেছে। তার মানে এ ডট 0 মানে 0। এ ডট 0 মানে 0। আবার এ ডট এ প্রাইম, এ ডট এ প্রাইম সমান কি হবে? বলতো দেখি এ ডট এ প্রাইম সমান কি হবে? এ ডট এ প্রাইম সমান কি হবে? সৌরভ বলছেন 0, নোবা 0 বলছেন, সারিয়ার হোসেন 0 0 0। বাহ, এটা আপনারা তো পারেন, আপনারা তো সবাই পারেন। আমরা যদি এর মান 1 ধরি তাহলে এ প্রাইমের মান হবে 0। তার মানে 1.0 ইজ ইকুয়াল টু 0। আবার এর মান যদি 0 ধরি এ প্রাইমের মান 1 হবে। তার মানে 0.1 ইজ ইকুয়াল টু 0। তার মানে যাই হোক না কেন, এর মান যাই ধরি না কেন, এর মান 0ই আসবে। তাহলে আমরা মৌলিক উপপাদ্য যেগুলো শিখলাম আমি একবার রিক্যাপ করি তাহলে। একটা হচ্ছে এ প্লাস এ সমান এ শিখছি। তারপরে হচ্ছে এ প্লাস 0 সমান এ হবে, তাই না? এ প্লাস 0 সমান এ। হ্যাঁ। আর একটা হচ্ছে এ প্লাস 1 সমান 1। আর একটা হচ্ছে এ প্লাস এ প্রাইম সমান 1। এই চারটা শিখছিলাম যোগের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে শিখলাম এ ডট এ সমান হচ্ছে এ, তারপরে এ ডট 1 সমান হচ্ছে এ, আর পরে শিখছিলাম এ ডট 0 সমান 0। একটা হচ্ছে এ ডট এ প্রাইম সমান 0। এখন এগুলো মুখস্থ রাখার দরকার নেই, আমি যেভাবে বললাম এইভাবে আপনারা যদি পরীক্ষার হলে বের করতে পারেন তাহলেই হয়ে যাবে। তাহলে আশা করি পারবেন। আমরা আরো কয়েকটা একটু একটু জটিল জটিল কয়েকটা উপপাদ্য দেখি। যেমন ধরেন আমি যদি লিখি এ প্লাস এ ডট বি সমান কি হবে? এ প্লাস এ ডট বি সমান কি হবে বা কত হবে? দেখেন আমরা যদি এখানে এ সমান 1 ধরে নেই, এ সমান যদি 1 ধরি তাহলে কি হয় খেয়াল করে দেখেন। এ সমান যদি 1 ধরি তাহলে এখানে 1 প্লাস 1 ডট বি। আচ্ছা, 1 প্লাস 1 ডট বি। আচ্ছা, এই 1 প্লাস এই 1 ডট বি মানে কত? 1 ডট বি মানে কত বলেন তো? এই দেখেন তো, এই যে আগে উপপাদ্য লিখছিলাম না, এ ডট 1 মানে এ, মানে 1 ডট এ মানে এ। আচ্ছা, এখানে ভুল হয়েছে না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা হবে কত? বি। ঠিক আছে, বি। আর 1 প্লাস বি মানে কি? 1 প্লাস বি মানে কি? সূত্র দেখেন, এই যে এ প্লাস 1, এ প্লাস 1 মানে 1। তাহলে এটা কি হবে? 1ই হচ্ছে। এ সমান 1 হলে এর মান আসতেছে 1। ঠিক আছে, হ্যাঁ, এ সমান 1 হলে এর মান আসতেছে 1। আচ্ছা, এ সমান 0 ধরে দেখি। এ সমান যদি 0 ধরি তাহলে 0 প্লাস 0 ডট বি সমান 0 প্লাস এই যে 0 ডট বি মানে কত? 0। 0 প্লাস 0 মানে 0। তার মানে দেখেন এ সমান 1 ধরলে এর মান আসতেছে 1, এ সমান 0 ধরলে এর মান আসতেছে 0। তাহলে এ প্লাস এ ডট বি সমান কি হবে? এ হবে।
তো এরকম যদি উপপাদ্য দেয়, আমরা একটু আগে বিগত সালের প্রশ্ন দেখলাম এরকম কাছাকাছি কিছু উপপাদ্য ছিল, তো এরকম উপপাদ্য থাকলে আমরা ঠিক এইভাবে পরীক্ষার হলে হয়তো বা 1 মিনিটের মতো টাইম লাগবে, সময় থাকলে আমরা এইভাবে প্র্যাকটিস করবো। কিন্তু এগুলো আসলে মুখস্থ রাখাটা বা মুখস্থ করে মনে রাখাটা এটা খুবই টাফ। আমরা আরেকটা উপপাদ্য দেখি, ধরেন এরকম আছে এ ডট এ প্লাস বি সমান কত হবে? এটাও সেম, এটাও হয় এ হবে, এটাও এ হবে। আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন, এটাও এ হবে। আরেকটা উপপাদ্য আপনারা একটু মুখস্থ রাখতে পারেন, যদিও খুব একটা ইম্পর্টেন্ট না। এ ডট বি প্লাস সি, এ ডট বি প্লাস সি, এটাকে লেখা যায় এ প্লাস বি ডট সি। এই যে উপপাদ্যটাকে এইভাবে লেখা যায়, এ ডট বি প্লাস সি সমান এ প্লাস বি ডট সি। এই হলো বুলিয়ান উপপাদ্য। এটা যদি অতটা ইম্পর্টেন্ট না, এগুলো এইচএসসি পোলাপানদের জন্য বেশি ইম্পর্টেন্ট। মানে এটা এমনিতে দেখলে মনে হচ্ছে যে এ বি প্লাস এসি এরকম হওয়ার কথা, দেখলে মনে হচ্ছে যে এরকম হওয়ার কথা। আমি উপপাদ্যটা ভুল লিখছি, দাঁড়ান, এটা ভুল লিখছি, ভুল হয়েছে, দাঁড়ান, এটা ঠিক আছে, এটা এ ডট এ প্লাস বি সমান এ হবে। সূত্র হচ্ছে এরকম, এ ডট বি প্লাস সি সমান এটা হবে এ ডট বি প্লাস এ ডট সি। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এ ডট বি প্লাস এ ডট সি। কিন্তু যদি এরকম থাকে যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই সূত্রটাকে লেখা হয় এইভাবে, লেখা যায় এ প্লাস বি ডট সি, এইভাবে লেখা যায়। এই যে এটাকে এইভাবে লেখা যায়, আমি এটা লিখতে গিয়ে ভুলে আমি এটা সমান এটা লিখে ফেলছি। হুম, এটা ঠিক আছে। এবার এটা যাই হোক, এই হলো বুলিয়ান উপপাদ্য। আর আচ্ছা, আরেকটা মর্গানের উপপাদ্য আছে, মর্গানের দুটো উপপাদ্য আছে, যেটা আমরা সেটের ক্ষেত্রেও দেখছিলাম। আমরা সেটের ক্ষেত্রে পড়ছিলাম না, এই যে এটা এ ইউনিয়ন বি ড্যাশ থাকলে এটাকে লিখতাম এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, আবার এ ইন্টারসেকশন বি ড্যাশ থাকলে এটাকে লিখতাম এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। এটা সেটের ক্ষেত্রে। তো এখানেও আছে মর্গানের উপপাদ্য, যদি থাকে এরকম এ প্লাস বি, তার উপরে যদি এরকম প্রাইম থাকে বা বার থাকে, এটাকে লিখতে পারি এ ড্যাশ ডট বি ড্যাশ। আবার যদি এ ডট বি, তার উপর যদি এরকম ড্যাশ থাকে, তাহলে এটা হবে এ ড্যাশ প্লাস বি ড্যাশ। এগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে মর্গানের সূত্র। হ্যাঁ, এগুলো হচ্ছে মর্গানের সূত্র। এই মর্গান সবখানেই আছে, মর্গান সেটে আছে, মর্গান বুলিয়ান অ্যালজেব্রায় আছে। ওকে, আমরা এটা উপপাদ্যগুলো পড়লাম, উপপাদ্য থেকে যে প্রশ্নগুলো আসে আশা করি আপনারা এইভাবে এগুলো সলভ করতে পারবেন। এবার চলেন আমরা একটু লজিক গেট সম্পর্কে একটু জানি, যে সার্কিট গুলো তৈরি হয় লজিক গেটের মাধ্যমে, সেই লজিক গেট সম্পর্কে আমরা একটু দেখি। লজিক গেট, লজিক গেটটা কি? লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন লজিকের ভিত্তিতে। কোন লজিকের ভিত্তিতে করবো সেই লজিকটা আর কি আমরা ঠিক করে দিই। কোন লজিকের ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে হচ্ছে লজিক গেট। বেসিক বিল্ডিং ব্লকস অফ এ ডিজিটাল সার্কিট ইজ ইকুয়াল টু লজিক গেট। যাই হোক, তো লজিক গেট দুই প্রকার, এক হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক এবং যৌগিক, এই ফর্মুলা কি লজিক গেট এও সেম না? হ্যাঁ, লজিক গেট এই ফর্মুলা তো হয়। এখন আমাদের এত জটিল আসবে না, এগুলো হচ্ছে এইচএসসির জন্য। আমি হচ্ছে এখানে এইচএসসির একজন স্টুডেন্টকে এই আইসিটি পড়াচ্ছি। মানে ওখানকার যে লজিক গেট গুলো আরো যে পেঁচালো, ওগুলা দেখলে তো আপনাদের মাথা ঘুরাবে। যারা এইচএসসি তে আইসিটি পাইছেন আপনারা হয়তো বা জানেন। আমাদের সময় অবশ্য এইচএসসি তে আইসিটি ছিল না। আমি যখন ম্যাথে অনার্স করছি, ম্যাথ সাবজেক্টের সাথে আইসিটি ছিল। তারা জানেন যে লজিক গেট গুলো কেমন ঘুরানো পেঁচানো থাকে। হ্যাঁ, অনেক কঠিন। আসলে কঠিন না, এগুলা যদি একটু সহজ ভাবে যদি আমরা একটু পড়ার ট্রাই করি বা বোঝার চেষ্টা করি, আর সহজই আছে। সৌরভ কি বলছেন বুঝি নাই। ভাই টাকায় সিনিমিনি করে লাবু ভাইয়ের, বুঝি নাই। আচ্ছা, লজিক গেট দুই প্রকার, এক হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। আচ্ছা, মৌলিক কি? টাকায় টাকা, আচ্ছা।
মৌলিক কি আর যৌগিক কি? না না, এখানে টিউশনি করাই বলতে এখানে জোর করে টিউশনি দিছে। হ্যাঁ, এখানে জোর করে টিউশনি দিছে, আমি তো কইতে চাই নাই। না, আমাদের রাখতে হবে না, জোর করে দিছে। যে গেটগুলো এককভাবে অর্থাৎ অন্য কোনো গেটের সাহায্য ছাড়া একটি গাণিতিক অপারেশন সম্পাদন করে তাহাকে মৌলিক গেট বলে। অন্য কোনো অপারেশন ছাড়াই কোনো গাণিতিক অপারেশন সম্পাদন করে তাহাকেই বলে মৌলিক গেট। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি মৌলিক গেট গুলো কি কি। মৌলিক গেট তিন প্রকার। একটা হচ্ছে অর গেট। অর গেট মনে করবেন এটা যোগের কাজ করে, অর হচ্ছে যোগের কাজ। অ্যান্ড গেট, অ্যান্ড হচ্ছে গুণের কাজ করে। এটা হচ্ছে নট গেট, এটা উল্টাই দেয়, পূরকের কাজ করে। পূরক মানে কি, ওই যে আমরা লিখছিলাম না জিরো প্রাইম মানে হচ্ছে ওয়ান, ওয়ান প্রাইম মানে হচ্ছে জিরো। এই নট গেটটা হচ্ছে আমি ইনপুট যদি জিরো দেই আউটপুট দিবে ওয়ান, ইনপুট যদি ওয়ান দেয় আউটপুট দিবে জিরো, যা ইনপুট দেবো তার বিপরীতটা দিবে। এটা পূরকের কাজ করে, পূরকের অপারেশন করে। তো এই মৌলিক গেট তিনটা আশা করি খুব সহজেই মনে থাকবে। অর গেট হচ্ছে যোগের কাজ করে, অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে, আর নট গেট হচ্ছে আপনার ইনভার্টার বা বিপরীতকরণ করে, পূরকের কাজ করে। আর হচ্ছে যৌগিক লজিক গেট, এটা হচ্ছে দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে যৌগিক গেট বলে। অর্থাৎ এখানে একাধিক গেট যুক্ত হয়ে একটা গেট তৈরি হবে, সেটাই হচ্ছে যৌগিক গেট। আপাতত আমরা এখানে যৌগিক গেট দুই প্রকার আপাতত জেনে রাখি, এটা আসলে ফিক্সড প্রকারভেদ না। সার্বজনীন গেট এই দুটা একদম ঠোরস্থ করবেন, সার্বজনীন গেট নিয়ে কিন্তু একটা পরীক্ষা আসছিল। এটা হচ্ছে নর গেট, ন্যান্ড গেট। নর গেট, ন্যান্ড গেট এই দুটো হলো সার্বজনীন গেট। নর এবং ন্যান্ড এই দুটাকে বলা হয় সার্বজনীন গেট, একদম মুখস্থ রাখবেন। আর দুইটা বিশেষ গেট হচ্ছে, একটা হচ্ছে এক্স অর গেট, একটা হচ্ছে এক্স নর গেট। এই সম্পর্কে আমরা এখন এই বিস্তারিত জানবো, এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এগুলো মুখস্থ করার কিছু নাই, আশা করি পারবো আমরা সবাই। তো প্রথমে একটা অর গেট দেখি। এই হচ্ছে একটা টু ইনপুটের অর গেট, দুইটা ইনপুট আছে। আমি এখানে একটা ইনপুট দিব, এখানে একটা ইনপুট দিব। তাহলে দুই ইনপুট না, তিন ইনপুট, চার ইনপুট, পাঁচ ইনপুট, অনেক ইনপুটে থাকতে পারে। আমরা দুই ইনপুট বা সর্বোচ্চ তিন ইনপুট পর্যন্ত জানলেই হবে। যেহেতু অর গেট যোগের কাজ করে, অর মানেই হচ্ছে এখানে যোগ, যোগের কাজ করতেছে। দেখেন আমি যদি এ তে জিরো দেই, বি তে জিরো দেই, তাহলে দুইটা কি যোগের কাজ করতেছে না? জিরো প্লাস জিরো আউটপুট কি দিবে? জিরো দিবে। দুইটা ইনপুটে যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো দিবে। আমার এখানে একটা যদি ওয়ান হয় একটা যদি জিরো হয় তাহলে কি হবে? ওয়ান প্লাস জিরো ইকুয়াল ওয়ান, তাহলে আউটপুট হবে ওয়ান। আবার যদি এটা ওয়ান এটা যদি জিরো হয় তবুও আউটপুট ওয়ান, দুইটা যদি ওয়ান হয় তবু আউটপুট ওয়ান। ভালো করে খেয়াল করেন। তাহলে অর গেটের মধ্যে মানে যোগের ক্ষেত্রে কখন শূন্য হয়? দুইটাই যদি শূন্য হয় তবেই শূন্য। যোগের ক্ষেত্রে দুইটাই শূন্য হলে তবেই শূন্য। শপিং ব্যাগের ঔষধ সকালে মা এক সকাল 6:30। এই হাসতেছেন কেন? এটা জেমিনি না, জেমিনি না। এটা হচ্ছে আমার এই নোট করা থাকে, নোট করা থাকে। মা ঔষধ খায় তো, মাকে হচ্ছে উনি অত বুঝতে পারে না, আমি আবার ভুলে যাই, এই যে নোট করা থাকে, আমাকে নোটিফিকেশন জানায় দেয় যে ঔষধের কথা। আমাকে ঔষধের কথা বলে দিতে হবে, এখন ফোন দিতে হবে, আমি ক্লাস শেষে আর কি ফোন দিব। আচ্ছা, তাহলে আমরা জানি যদি দুইটাই শূন্য হয় তবে যোগ করলে শূন্য হয়। তাহলে দুইটা শূন্য হলে শূন্য, বাকি সব ক্ষেত্রে আউটপুট ওয়ান হবে, কারণ একটা ওয়ান হলে সেটা ওয়ান হবে। দেখেন তিন ইনপুটের ক্ষেত্রে সেম জিনিস, তিনটাই যদি শূন্য হয় তবেই শূন্য, বাকি সব ক্ষেত্রে ওয়ান। তিন ইনপুট অর গেট আমরা জানি সবগুলো শূন্য হলে তবেই শূন্য হবে, বাকি সব ক্ষেত্রে ওয়ান। তাহলে অর গেট নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে? আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তখনই শূন্য হয় যখন সবগুলো ইনপুটই শূন্য, বাকি সব ক্ষেত্রে আউটপুট ওয়ান, বাকি সব ক্ষেত্রে আউটপুট ওয়ান। আশা করি এটা ভুলে যাওয়ার মতো কিছু নাই, এগুলো মুখস্থ রাখারও কিছু নাই, দেখলেই বোঝা যাচ্ছে। অর মানেই যোগ, যোগের ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে অর গেটের ক্ষেত্রে সব ইনপুট জিরো হলে আউটপুট কি হবে বলেন তো? সব ইনপুট জিরো হলে আউটপুট কি হবে? জিরো হবে। সব ইনপুট জিরো হলে আউটপুট জিরো। সব ইনপুট ওয়ান হলে আউটপুট, সব ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে।
কোনো একটি ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে? কোনো একটা ইনপুট 1 তাহলে আউটপুট 1 হবে। তাহলে এই যে এই তিনটা তথ্য যদি মনে থাকে, অর গেট নিয়ে যে কোনো প্রশ্ন আসলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমাদেরকে ওই যে এইচএসসির মতো আমাকে এই লজিক গেট তৈরি করতে বলবেন না, লজিক গেটের ফর্মুলা প্রমাণ করতে বলবেন না, আমাদের এমসিকিউ আসবে, এগুলো দিয়ে আমরা পারবো আশা করি। এবার দেখবো আমরা অ্যান্ড গেট। অ্যান্ড মানেই হচ্ছে গুণ, অ্যান্ড মানেই হচ্ছে গুণ। তা গুণের ক্ষেত্রে আমরা কি জানি? যে কোনো একটা শূন্য হলেই, যে কোনো একটা যদি শূন্য হয় তাহলে ফলাফল শূন্য। রিটেনে রিটেনের আইসিটি সম্পর্কে আমার অতটা এই মুহূর্তে ধারণা নেই, আমি রিটেন আইসিটিটা দেখি নাই, আমি সঠিক বলতে পারতেছি না। কি বললাম তাহলে? গুণের ক্ষেত্রে যে কোনো একটা শূন্য হলেই শূন্য। 1 শুধুমাত্র তখনই হয় যদি দুইটাই 1 হয়। তাহলে এই যে দুইটাই 1 তখন হচ্ছে 1, বাকি সব ক্ষেত্রে কি শূন্য। এই যে এখানেও শূন্য এখানেও শূন্য, গুণ করলে শূন্যই হবে। এখানে শূন্য এখানে 1, গুণ করলে শূন্যই হবে। এখানে 1 এখানে শূন্য, গুণ করলে শূন্যই হবে। শুধুমাত্র 1 তখনই হবে যখন দুইটাই 1, দুটা ইনপুটই 1 হলে তখনই আউটপুট 1 আসবে, বাকি সব ক্ষেত্রে 0। অরের বিপরীত, রাইট, অরের বিপরীত। তাহলে 3 ইনপুটের ক্ষেত্রেও সেম, তিন ইনপুটের অ্যান্ড গেটের ক্ষেত্রেও সেম, সবগুলোই যদি 1 হয় তবেই 1, কোনো একটা যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্য। এই যে এগুলো সব শূন্য, তাই না? তাহলে সব ইনপুট 0 হলে আউটপুট কি হবে? সব ইনপুট যদি 0 হয় অ্যান্ড গেটের ক্ষেত্রে, সব ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। গুড। সব ইনপুট 1 হলে আউটপুট, সব ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। সবগুলো ইনপুট 1 হলে তবে আউটপুট 1। দেখেন এই যে ক্লাসটার মধ্যে গেটের এই একটা স্লাইড, এর আগে আমরা অর গেটের ক্ষেত্রে যে স্লাইড দিলাম, এই দুইটা স্লাইড মাথায় রাখতে পারলেই অর গেট এবং অ্যান্ড গেট শেষ। কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0। তাহলে অ্যান্ড গেট এবং অর গেট দুইটা মৌলিক গেটের এই 6টা তথ্য মনে রাখতে পারলেই এনাফ। এবার হচ্ছে নট, নট গেট। যা ইনপুট দেব সেটা উল্টাই দিবে। নট মানে ইনভার্ট করবে, এটাকে ইনভার্টারও বলা হয়, এটাকে ইনভার্টারও বলা হয়। মানে আমি যদি ইনপুট 1 দেই আউটপুট দিবে 0, আমি যদি ইনপুট 0 দেই আউটপুট দিবে 1। এটা সহজ জিনিস, এটা মনে থাকবে। তাহলে আমাদের মৌলিক 3টা গেট আশা করি বুঝতে পারছি। মৌলিক 3টা গেট যদি বুঝতে পারেন, বাকি যে গেটগুলো আছে এগুলো কোনো ব্যাপারই না। বাকি গেটগুলো আপনারা ইজিলি আপনারা পারবেন। কিভাবে? নট গেটটা তো বুঝতে পারছেন, যা ইনপুট দিব সেটাকে উল্টাই দিবে, যা ইনপুট দিব সেটাকে উল্টাই দিবে। এবার চলেন আমরা দেখবো নর গেট। নর গেট মানে হচ্ছে, নর মানে হচ্ছে নট অর প্লাস নট, দুইটা গেটের সমন্বয়ে তৈরি হয়েছে নর গেট। অর প্লাস নট, দুইটা গেটের সমন্বয়ে হয়েছে নট গেট। মানেটা কি? মানে এই যে অর গেটের ফলাফলটা মনে আছে না? অর গেটের ফলাফল কোনো একটা 1 হইলেই 1, বাকি সব ক্ষেত্রে মানে দুইটাই যদি শূন্য হয়, যে দুইটাই শূন্য, অর গেটের ক্ষেত্রে ফলাফল শূন্য। যে কোনো একটা 1 হলে তাহলে 1, এটা 1, এটা 1। এখন এই যে অর গেটের ফলাফলটাকে এটার সাথে যখন নট যুক্ত করে দিছে, এই ফলাফলটাকে আবার কি করছে? ইনভার্ট করে দিছে। ইনভার্ট করে কি? চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে দিয়েছে। 0 ছিল 1 হয়ে গেছে, 1 ছিল 0 হয়ে গেছে, 1 ছিল 0 হয়ে গেছে, 1 ছিল 0 হয়ে গেছে। তাহলে নর গেটটা কি? একটা অর গেটের সাথে আর একটা নট গেট যুক্ত হয়েছে। মানে অর গেটটা তো ফলাফল যেটা দিবে সেটাকে আবার কি করবে? ইনভার্ট করে দিবে, চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে দিবে। সেটাই হয়ে গেল নর গেট। তাহলে আমরা যদি 3টা গেট মনে রাখতে পারি, একটা হচ্ছে অর, একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে নট। এই 3টা গেট মনে রাখতে পারলে নর গেট কোনো ব্যাপারই না। আপনি যখন অর গেট মনে রাখতে পারবেন, নট গেট তো আপনি এমনিতেই পারবেন। অর গেটের ফলাফলগুলোকে, অর গেটের ফলাফলগুলোকে চেঞ্জ মানে শূন্যকে 1, 1 কে 0 করে দিলে নট গেটের ফলাফল পেয়ে যাবেন। একই রকম ভাবে অ্যান্ড গেটের ফলাফলগুলোকে, অ্যান্ড গেটের যদি ফলাফল থাকে, এই যে অ্যান্ড গেটের ফলাফলগুলোকে নট করে দিবেন, মানে অ্যান্ড গেট প্লাস নট গেট মিলে হচ্ছে ন্যান্ড গেট, মিলে হচ্ছে ন্যান্ড গেট।
যাই হোক আমরা নর গেটে একটু দেখি। সব ইনপুট 0 হলে আউটপুট কি হবে? সবাই একটু দ্রুত বলেন তো দেখি। সব ইনপুট 0 হলে আউটপুট কি হবে? আমরা জানি অর গেটের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে সবগুলো 0 হলে ফলাফল আসবে 0। যেহেতু নর বলছে, 0টাকে সে কনভার্ট করে দিবে, 1 হয়ে যাবে। সব ইনপুট 1 হলে আউটপুট, সব ইনপুট 1 হলে আউটপুট। আমরা জানি অর গেটের ক্ষেত্রে সব ইনপুট 1 হলে আউটপুট হবে 1, কিন্তু নর যেহেতু এটাকে নট করে দিছে, মানে ইনভার্ট করে দিছে, তাহলে এটা হয়ে যাবে 0। কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট। আমরা অর গেটের ক্ষেত্রে জানি কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট অবশ্যই 1 হবে। তাহলে নর গেটের ক্ষেত্রে কি হবে? এই 1টাকে আবার নট করে দিবে, মানে 0 হয়ে যাবে। তাহলে আপনি অর গেট যখন মনে রাখতে পারবেন, নর গেট নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। নর গেট নিয়ে কোনো সমস্যাই থাকবে না। মূলত মৌলিক 3টা গেট মাথায় রাখতে পারলেই হবে। একই রকম ভাবে ন্যান্ড গেট, এই নর এবং ন্যান্ড এই দুটো কিন্তু সার্বজনীন গেট। আবার অ্যান্ড গেটটাকে ফলাফলটাকে নট করে দিলে ন্যান্ড গেট হয়। আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে, অ্যান্ড গেটের ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র 1 হয়, সবগুলো ইনপুট যদি 1 হয় তবেই 1 হবে, তাই না? এই যে এটাও ইনপুট 1, এটাও ইনপুট 1, তাহলে এখানে অ্যান্ড গেটের ফলাফল আসতো, অ্যান্ড গেটের ফলাফল আসতো 1। এটা 1, এটা 0, তাহলে অ্যান্ড গেটের ফলাফল আসতো 0। এটা 0, এটা 1, অ্যান্ড গেটের ফলাফল আসতো 0। এটা 0, এটা 0, তাহলে এটার ফলাফল আসতো 0। এখন এই অ্যান্ড গেটের ফলাফলটাকে আবার নট করে দিলে কি হবে? 0টাকে নট করলে হবে 1, এই 0 হয়ে যাবে 1, এই 0 হয়ে যাবে 1, এই 1 হয়ে যাবে 0। এই তো আপনার অ্যান্ড গেট মাথায় থাকলে ন্যান্ড গেট নিয়ে তো আর চিন্তা করার কোনো কারণ নাই, ফলাফলগুলোকে নট করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে সব ইনপুট 0 হলে আউটপুট কি হবে? সবাই দ্রুত বলি তো, সব ইনপুট যদি 0 হয়, আমরা জানি অ্যান্ড গেটে সব ইনপুট 0 হলে 0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে 0টাকে কনভার্ট করে দিয়ে 1 বানাই দিবে, 1 বানাই দিবে। ওকে, সব ইনপুট 1 হলে আউটপুট কি হবে? আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে সব ইনপুট 1 হলে আউটপুট হয় 1, আর ন্যান্ড গেটের ক্ষেত্রে এই 1টাকে নট করে দিবে, মানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। রাইট। কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কত হবে? কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কত হবে? আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0, কোনো একটা ইনপুট যদি 0 হয় বা দুইটাই যদি 0 হয় তাহলে এগুলো সবগুলো কি হবে? 0 0 0। তাহলে এই 0টাকে আবার নট করে দিলে হয়ে যাবে 1, অ্যান্সার হলো 1। তো এই 3টা তথ্য মাথায় রাখতে হবে। আসলে আপনার অ্যান্ড গেটের তথ্য মাথায় থাকলে ন্যান্ড গেট নিয়ে কোনো ঝামেলা আর নাই। তাহলে দুইটা যে সার্বজনীন গেট আছে, নর গেট এবং ন্যান্ড গেট, আশা করি এই দুইটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা 5টা গেট সম্পর্কে জানলাম। আমাদের আর দুইটা গেট আছে, দুইটা এক্সক্লুসিভ গেট আছে। একটা হচ্ছে এক্স অর গেট, এক্সক্লুসিভ অর গেট, এটা হলো এক্স অর। এটা আবার কি? এক্স অর গেটে ততটা মাথায় রাখলেই হবে। এক্স অর গেটে যদি দুইটা ইনপুটের মান সমান হয় তবে আউটপুটের কোনো মান পাওয়া যাবে না, অর্থাৎ আউটপুট শূন্য হবে। মানে দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট হয় 0, দুইটা ইনপুট সেম হলে আউটপুট 0, অন্য সব ক্ষেত্রে 1 হবে। এই তথ্যটা মাথায় রাখলেই হবে। দুইটা ইনপুট সমান হলে আউটপুট 0, দুইটা ইনপুট সমান হলে আউটপুট 0। চলেন আমরা একটু দেখি। দেখেন এখানে ইনপুট 0 0, তাহলে আউটপুট 0। এখানে ইনপুট 1 1, আউটপুট 0। বাকি সব ক্ষেত্রে 1, একটা 0 একটা 1 তাহলে 1, একটা 1 একটা 0 তাহলে 1। এটা সূত্রটা হলো এরকম, a প্রাইম b প্লাস a b প্রাইম। ধরেন আপনি ইনপুট এখানে দিলেন 0, এখানে দিলেন 0, তাহলে a এর মান যদি 0 হয়, a এর মান 0, b এর মানও 0, তাহলে a প্রাইমের মান হচ্ছে 1, b প্রাইমের মান হচ্ছে 1। তাহলে দেখেন a প্রাইম মানে হলো 1, b প্রাইম মানে কত? সরি, a প্রাইম আর b, b মানে 0 প্লাস a মানে 1, b প্রাইম মানে 0, মানে 0 প্লাস 0 তখন আসতেছে 0। আবার যদি আপনি দুইটাই 1 ধরেন, a সমান 1, b সমান যদি 1 ধরেন, তাহলে a প্রাইম হবে 0,
বি প্রাইম হবে 0। তার মানে ইনপুট দুটা যদি সেম হচ্ছে, এই যে সূত্র এটা এক্সক্লুসিভ অর গেটের সূত্র এটা, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। এখন মান বসাই দেন, এ প্রাইম বি, এ প্রাইম মানে হলো যে 0, যখন আমার দুইটা ইনপুটই 1, এ প্রাইম হচ্ছে কত 0 ডট, বি মানে কত 1 প্লাস এ হচ্ছে 1, বি প্রাইম কত 0, তার মানে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে দেখতেছি দুইটা ইনপুটই যদি সেম হয়, দুইটাই 1 দুইটাই 0, তখন আউটপুট 0 আসতেছে। কিন্তু একটা 0 একটা 1 যদি হয়, যেমন ধরেন আমি লিখলাম এ সমান 0 বি সমান 1, তাহলে এ সমান 0 হলে এ প্রাইম সমান হবে 1 আর বি প্রাইম সমান হবে 0। তাহলে আমাদের সূত্রটা হলো এটা, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তাহলে এ প্রাইম মানে হলো 1 ডট, বি মানে কত, বি মানে 1 প্লাস এ মানে হইলো 0 ডট, বি প্রাইম মানে কত 0। 1 ডট 1 মানে 1 প্লাস 0 ডট 0 মানে 0 অর্থাৎ 1। তাহলে একটা ইনপুট 0 আর একটা 1 হলে ফলাফল 1 আসতেছে। আপনারা যদি এই লাইনটা মনে নাও থাকে, অন্তত পক্ষে এই সূত্রটা যদি মনে রাখতে পারেন, এই সূত্রটা যদি মনে রাখতে পারেন তবু হবে। তবে ভালো হয় এই লাইনটা মনে রাখার, যে দুইটা ইনপুটই সমান হলে আউটপুট 0, অন্য সব ক্ষেত্রে 1। এটা হলো এক্স অর গেট। এক্স অর গেট, দুইটা ইনপুট যদি সমান হয় তবে আউটপুট 0, দুইটা ইনপুট সমান হলে আউটপুট 0। আচ্ছা, ওকে। তাহলে আমরা এক্স নর গেটটা সম্পর্কে জানি। এক্স নর গেট কি? এক্স অর গেটের সাথে নট গেট নট করে দিলেই, ভাই কিচ্ছু করা লাগবে না। আপনি তো জানেন যে এক্স অর গেটের দুইটা ইনপুট সেম হলে আউটপুট হয়, হ্যাঁ এক্স নরের উল্টো, রাইট। দুইটা ইনপুটের ইনপুট দুইটা, সরি, কোন গেটের দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট 0। আচ্ছা, এটার এক্স অর গেটে যদি আউটপুট 0 হয়, তাহলে এক্স নর গেটের আউটপুট হবে 1। এক্স অর গেটের আউটপুট যদি 1 হয় তাহলে এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 1, মানে উল্টোটা, উল্টোটা হবে, তাই না? এক্স অর গেট এবং নট গেট এর সমন্বয়ে এক্স নর গেট তৈরি করা হয়। যেমন এটা দুইটা ইনপুটই সেম, তাহলে এক্স অর গেটের আউটপুট আসতো 0, এটা আসতো 1, এটা আসতো 1, এটা আসতো 0, এক্স অর গেটের। আর এক্স নর গেটে তাহলে কি হবে? ঠিক এর উল্টোটা, এর উল্টোটা। এটা 0 আসছে তাহলে 1, এটা 1 আসছে 0, 1 আসছে 0, 0 আসছে 1, তাহলে এক্স নর গেট এটা। তাহলে আমি যদি একটু সামারি করি, আপনাদের তিনটা লজিক গেট, চারটা লজিক গেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। একটা হচ্ছে অর, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে নট গেট। এই তিনটা গেট, আর একটা হচ্ছে এক্স অর গেট। এই চারটা গেট সম্পর্কে যদি আপনারা ভালোভাবে জানেন, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো নর গেট। অর গেট যে পারবে, এন্ড নট গেট যে পারবে, সে নর গেট নিয়ে তাকে চিন্তা করতে হবে না। এন্ড গেট আর নট গেট যে পারবে, সে ন্যান্ড গেট নিয়ে তাকে কোনো চিন্তা করতে হবে না। এক্স অর গেট এবং নট গেট যে পারবে, তাকে এক্স নর গেট নিয়ে তাকে আর কোনো চিন্তা করতে হবে না। কারণ এই চারটা পারলে বাকি তিনটা ইজিলি পারা যাবে, বাকি তিনটা কিন্তু ইজিলি পারা যাবে। জাস্ট খালি এখানে 0 এবং 1 ধরে আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারেন। আর একটা হইলো বাফার গেট। বাফার গেট মানে কি? ইনপুট যা দিবেন আউটপুট তাই আসবে। ইনপুট যা দিবেন আউটপুট তাই আসবে, এটাই হলো বাফার গেট। মানে ডাবল ইনভার্সন, মানে দুইটা নট গেট যুক্ত করা আছে, দুইটা নট গেট। 0 দিলাম, নট গেটে আসবে কি 1, আবার নট গেটে দিলাম তাহলে 0 আসবে, দুইটা নট গেট যুক্ত আছে। এটাই হলো বাফার গেট। আমাদের লজিক গেট সম্পর্কে এতটুকু জানলেই হবে, এর বাইরে খুব একটা জানার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা একটু বিগত সালের প্রশ্নগুলো একটু দেখি তো, দেখি আমরা এখন অ্যান্সার করতে পারি কিনা। আমরা বিগত সালের প্রশ্নগুলো একটু দেখি তো। নিচের কোনটি সার্বজনীন লজিক গেট? কোনটি বলেন তো? সার্বজনীন লজিক গেট এক্সর নাকি নর, কোনটা?
সার্বজনীন লজিক গেট কোনটা, এক্সঅর নাকি নর? নর। সার্বজনীন লজিক গেট হচ্ছে নর। আমরা একটু আগে বললাম না সার্বজনীন লজিক গেট দুইটা, নর এবং ন্যান্ড। নর এবং ন্যান্ড এই দুটো হলো সার্বজনীন লজিক গেট। ওকে। যে ইলেকট্রন লজিক গেটের আউটপুট শূন্য যখন সকল ইনপুট লজিক এক, মানে সবগুলো ইনপুট এক দিচ্ছি কিন্তু আউটপুট আসতেছে শূন্য, কখন আসে? অর গেট তো হবেই না, অর গেট তো হবেই না, অ্যান্ড গেট তো হবেই না, কারণ আমি যদি দুইটা ইনপুট ওয়ান দেই, 1 × 1 = 1ই আসবে। এখন আমি দুইটা ওয়ান দিলাম, এই অ্যান্ড গেটকে যদি নট করে দেই তখন আউটপুট আসে শূন্য, তার মানে ন্যান্ড গেট, তার মানে ন্যান্ড গেটটা হবে, তাই না? খুব ইজিলি কিন্তু বোঝা যাচ্ছে। আপনার যদি ওই যে 4টা গেট সম্পর্কে ভালোভাবে জানা থাকে তাহলে খুব ইজিলি আপনারা এই প্রশ্নগুলোর অ্যান্সার বের করতে পারবেন। নিচের কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? এটা মর্গানের সূত্র দিয়ে করা, এখানে মর্গানের সূত্র দিয়ে করা। এই যে এটা বি নাম্বারটা সঠিক নয়, এটা ভুল, এটা ভুল, তার মানে এটাই সঠিক উত্তর আর কি। এটা ঠিক নাই, এটা এটা হয়তো এ প্রাইম ডট বি প্রাইম এরকমটা হইতো, বাকিগুলো সব ঠিক আছে। তাহলে এটা বি নাম্বার হলো সঠিক উত্তর, এটা মর্গানের সূত্র অনুসারে হয়েছে। 38তম বিসিএস এ প্লাস, মানে নিচের কোনটি সঠিক নয় বলছে, কিন্তু সঠিকের কথা বলেন, কোনটা ভুল আছে এখানকার মধ্যে? এ প্লাস 0 সমান এ, এ ডট 1 সমান এ প্লাস এ প্রাইম সমান 1, এ ডট এ প্রাইম সমান 1, কোনটা? কোনটা হবে, বি নাকি ডি? দেখেন এ প্লাস 0 সমান এ, এটা ঠিক আছে, এটা ভুল নাই। এ ডট 1 মানে কি? এ ডট 1 মানে এ, এটাও ঠিক আছে, এটাও ভুল নাই। এ প্লাস এ প্রাইম, এ প্লাস এ প্রাইম মানে 1, হ্যাঁ আপনি দেখেন এর মান যদি 0 হয়, এ প্রাইমের মান 1, 0 + 1 মানে 1। এ ডট এ প্রাইম সমান কত? এ ডট এ প্রাইম মানে হচ্ছে 0, এর মান যদি 1 হয় এ প্রাইমের মান হবে 0, তার মানে এখানে 1.0 = 0 হইতো, এইটা ভুল। সঠিক উত্তর হলো ডি, সঠিক উত্তর ডি। 38তম বিসিএস এখানে আসছে যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট এক শুধুমাত্র সকল ইনপুট লজিক শূন্য, মানে সবগুলো ইনপুটে আমি শূন্য দিছি কিন্তু আউটপুট আসছে এক। আচ্ছা দেখেন অর গেটে দুইটা ইনপুট যদি শূন্য হয় আউটপুট শূন্য হবে না? অ্যান্ড গেটে দুইটা ইনপুট যদি শূন্য হয় আউটপুট কি শূন্য হবে না? কিন্তু ন্যান্ড গেটের দুইটা ইনপুট যদি শূন্য হয় তাহলে এই যে অ্যান্ড গেটে যেমন শূন্য হয় এটাকে নট করে দিলে আসবে কি 1, তাহলে ইনপুট শূন্য দিলে আউটপুট 1 আসে ন্যান্ড গেটের। ইনপুট শূন্য দিলে, সকল ইনপুট শূন্য দিলে আউটপুট 1 আসে ন্যান্ড গেটের। আচ্ছা আর কোনো গেটের কি আসে এরকম যে দুইটা ইনপুটই শূন্য দিলাম আউটপুট 1 আসবে, আর কোনো গেট আছে এরকম? এক্স অর গেট, দুইটা ইনপুট শূন্য দিলে আউটপুট 1 আসবে। নর গেট, নর গেট, এক্স নর না তো, নর গেট হবে, নর গেট। দেখেন অর গেটকে নট করে দিলাম, যে দুইটা ইনপুট শূন্য দিলাম, দুইটা ইনপুট শূন্য দিলাম, তাহলে ফলাফল কি আসলো শূন্য, তাহলে এটাকে নট করে দিলে কি আসবে 1 আসবে। এক্সঅর গেট যারা বলছেন তারা কি ভুল বলছেন? এক্সঅর, তারাও ঠিক বলছেন, তারাও ঠিক বলছেন। এক্সঅর গেটের ক্ষেত্রে সেম, সেম। এক্সঅর গেটে দুইটাই যদি শূন্য হয় আউটপুট 1, দুইটা যদি 1 হয় আউটপুট কি হবে 1 হবে, তাই না? উল্টো হয়েছে, এক্স অর না এক্স নর, তাই না?
মাঝে মধ্যে গোলমাল লেগে যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটার অ্যান্সার কি তাহলে? ন্যান্ড গেট, এক্স নর হবে। হ্যাঁ হ্যাঁ, এক্স নর হবে। ওকে, তাহলে এটা পারবেন না? যখন এর সকল ইনপুট লজিক সমান হয়, আউটপুট শূন্য কার হয়? আউটপুট শূন্য কার হয়? এক্স নর হয়, এক্স নর। হ্যাঁ ওকে, ওটাই এক্স নর। এক্স নর নাকি এক্স অর? এই এক্স নর নাকি এক্স অর? এক্স অর হবে, এক্স অর। সকল ইনপুট লজিক সমান হলে আউটপুট শূন্য হয়, এটা হচ্ছে এক্স কর, এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ অর গেট। সকল ইনপুট এক্স নর না, এক্স অর, এটা হবে এক্স অর। ওকে, এগুলো তাহলে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আর ও যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন। আমরা আজকে বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিকের আমি যতটুকু পড়াইছি এটুকু যদি আপনারা মাথায় রাখতে পারেন, আর কিছু লাগবে না, এগুলো দিয়ে আপনার পরীক্ষায় মোটামুটি একটা মানে যে প্রশ্নগুলো আসবে সেগুলো অ্যান্সার করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।